নমস্কার, স্বাগতম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা চলে এসেছি লাইভ অনুষ্ঠান। সরাসরি আপনারা কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা থাকলে, এছাড়া মানসিকভাবে যদি কেউ বিধ্বস্ত থাকেন আপনারা ফোন করতে পারেন এবং অবশ্যই ডাক্তারবাবু আপনাদের সুপরামর্শ দেবেন। তখন আমাদের শরীর স্বাস্থ্য এবং সুখ যেমনভাবে আমরা ভালো রাখার চেষ্টা করি, সেটাকে কিভাবে আপনি রাখবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। অবশ্যই আজকেও কিন্তু আমরা সেইভাবেই সাজিয়েছি, তার কারণ আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন টপিক থাকে, খুব গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিকগুলো ভীষণভাবে আমাদেরকে সাহায্য করে আয়ুর্বেদীয় চিকিৎসার মাধ্যমে। আজকেও কিন্তু তিনি সেইভাবেই আমাদের একটি টপিক রেখেছি, যেটা কিন্তু পাইলস বা কনস্টিপেশন এবং ফিস্চুলা ফিসার, এই সমস্যাগুলো কিন্তু একটা মেজর প্রবলেম। এই প্রবলেম থেকে কীভাবে আপনি সলভ হবেন বা কীভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাবেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই আপনাদেরকে কাজ করে যাচ্ছে। গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারাই তারা কিন্তু ভীষণভাবে উপকৃত করছেন মানুষকে, এবং মানুষ ভালো আছেন, সবচেয়ে বড় কথা সুস্থ সবল সতেজ জীবন তারা ফিরে পেয়েছেন। আজকেও কিন্তু সেইভাবেই আমরা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী এবং মেডিকেল কনসালটেন্ট। তাকে যখন সঙ্গে পেয়েছি আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম আমাদের আরেকটি কিন্তু আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে কীভাবে আমরা ভালো রাখবো। আপনি খুব সুন্দরভাবে সেটা প্রপার অ্যাডভাইসগুলো দিচ্ছেন, এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিভিন্ন এই যে তাদের এই ডক্টরসদের কাজগুলো সত্যিই আমাদের কাছে ভীষণভাবে উপকারের জায়গা তৈরি করে। আজকে একটি আমরা বিষয় রেখেছি, যেটা কিন্তু পাইলস, কনস্টিপেশন এবং ফিসার, এগুলো ভীষণ মেজর প্রবলেম। এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, কিভাবে একটা রোগমুক্ত জীবন ফিরে পাবো, তার প্রিভেনশনটা কী, তার কীভাবে তার থেকে আমরা প্রতিহত হব, মানে তার থেকে আমরা প্রিভেন্ট করে আমরা কিভাবে রোগমুক্ত জীবন ফিরে পাবো, আমরা সে বিষয়ে আজকে জানছি। দেখুন, এই পাইলস, ফিশার, ফিস্চুলা, ঠিক আছে, এইগুলো আমরা শুনতে পাই, খুব কমন, আজকালকার দিনে খুব বেশি হচ্ছে এটা। তার প্রথম একটা যেটা কারণ সেটা হচ্ছে আমাদের কনস্টিপেশন। দেখা গেছে যদি বলেন যে কি কি কারণে হয় এগুলো, তাহলে আমি ওগুলো আগে বলছি। সেই কারণগুলো হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাদের যদি পায়খানা পরিষ্কার না হয়, খুব বেশি কনস্টিপেশন হয়, দীর্ঘদিন ধরে যদি কারো কনস্টিপেশন থাকে, তাহলে কিন্তু আমাদের যে মল ত্যাগ করার জায়গা অ্যানাস, সেখানে কিন্তু চাপ পড়ে, ঠিক আছে। সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন চাপ পড়ছে দিনের পর দিন, দেখা যাচ্ছে আস্তে আস্তে সেখানে কিন্তু পাইলস বা ফিশার কিন্তু তৈরি হচ্ছে, এবং এইটা একটা বড় কারণ। তারপরে দেখা যাচ্ছে, এটা তো আমি বললাম কনস্টিপেশন, কিন্তু আবার যদি কারো দেখা যাচ্ছে অনেক দীর্ঘদিন ধরে কারো দেখা যাচ্ছে ডায়রিয়া হয়, ঠিক আছে, পাতলা পায়খানা হয়, খুব অনেক দিন ধরে হচ্ছে, তার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে, যে পাইলস বা ফিশার হতে পারে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যারা খুব মোটা, প্রচণ্ডভাবে মোটা, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে তাদের যে খাদ্য খাবারের ধরনগুলো খুব রিচ খাদ্য খাবার খায়, তাহলে কিন্তু তাদের হতে পারে। এবং যারা বেশিক্ষণ ধরে বসে কাজ করে, দীর্ঘদিন বসে বসে কাজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পাইলসের সমস্যাগুলো দেখা যায়। এবং যদি কেউ দেখা যায় টয়লেটে গিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকে, মানে আমাদের কি হওয়া উচিত, এমন একটা পায়খানার ধরনটা হওয়া উচিত যে আমার একটা সময় পেলে ঠিক পায়খানাটা পাবে, আমি যাব, পায়খানা পাস করব এবং টয়লেটটা পাস করে স্টুলটা পাস করে আমি চলে আসব। কিন্তু অনেকের হ্যাবিট আছে যে ঘন্টার পর ঘন্টা পায়খানায় বসেই থাকছে। শুধু কনস্টিপেশন হচ্ছে বলে না, ওটা একটা হ্যাবিটে তৈরি হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমাদের যে রেকটামের যে ইন্টারনাল পার্ট, ওটা কিন্তু বাইরের দিকে চলে আসে অনেক সময়, আর সেখানে আস্তে আস্তে দীর্ঘদিন এরকম হতে 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 ওখানে কিন্তু পাইলসের সমস্যা দেখা দেয়। এগুলো হচ্ছে খুব কমন আমরা দেখতে পাই, যে পাইলস হলে বা ফিশার হলে এই সমস্যাগুলো দেখতে পাই। এবার এইগুলো কি হয়, কি পাইলস বা ফিশারে কি হয়, প্রথম যে কথাটা হয় যে যদি কারো পাইলস বা ফিশার হয়, তাহলে আমাদের যে মলদ্বারের ওখানে কিন্তু প্রথম যেটা হবে সেটা হচ্ছে ব্যথা হয়। যখনই মল ত্যাগ করতে যাবে সেখানে ব্যথা লাগবে, এবং মল ত্যাগ হয়ে গেলেও সেখানে জ্বালা জ্বালা করবে। তারপরে একটা অসহ্য ইরিটেশন হয়, অনেক সময় ওই জায়গায় চুলকোয়, ঠিক আছে, এই প্রবলেমগুলো থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে
ওইখান থেকে ব্লাড বেরাচ্ছে। যখনই পায়খানা করতে যাচ্ছে পায়খানার সাথে সাথে ব্লাড বেরোচ্ছে। অনেক সময় দেখা যায় কি যে পায়খানা হয়ে যাওয়ার পর এক্সট্রা করে একটা যেন কেন একটা মিউকাস বেরোলো, শ্লেষ্মা মতো একটা যেন বেরিয়ে গেল, আমাশা যেমনি বলি আমরা ওরকম একটা বেরিয়ে গেল পায়খানা শেষ হওয়ার পর। এইরকম কিন্তু সিমটমগুলো দেখা যায় সেখানে। এবং এই যে সমস্যাগুলো পাইলস বা ফিশার, এগুলো যদি ঠিক মতো যত্ন করে ট্রিটমেন্ট না করা হয় তাহলে একটা টাইমে পর ওখানে দেখে যায় এমন ফুলে যাবে, দেখা যাবে গোটার মতো হয়ে গেছে, বড় বড় ফোড়ার মানে ফুলে ফুলে উঠেছে, সেখানে আরও মারাত্মক, ওখানে টাচ লাগলেই তখন ব্যথা হবে। এরকমও হতে হতে পারে যে কেউ প্যান্ট পরছে, সেই প্যান্ট পরার জন্য কিন্তু ওখানে লেগে যাচ্ছে, ঘষা লাগছে, সেখান থেকেও কিন্তু ব্যথা শুরু হয়ে যেতে পারে। এত সাংঘাতিকভাবে কিন্তু ব্যথা এক একজনের মাথায় হয় এটা। তো এটাকে যত্ন করে আমাদের, যখনই আমাদের দেখবো যে কিছুদিনের এই প্রবলেমগুলো হচ্ছে, যে কনস্টিপেশন হচ্ছে, তাহলে আমার কনস্টিপেশনটাকে কিন্তু সারিয়ে নিতে হবে। কনস্টিপেশন যদি ডায়রিয়া হচ্ছে পর 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 মাসের পর মাস হয়ে যাচ্ছে দেখছে, তাহলে কিন্তু দেখতে হবে আমার কেন হচ্ছে, তার ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদেতে তার ট্রিটমেন্ট আছে। এই ডায়রিয়াটাকে ঠিক করতে হবে যাতে নর্মাল পায়খানা হয়, কনস্টিপেশন হলে সেটাকেও ঠিক করতে হবে যাতে নর্মাল পায়খানা হয়, ঠিক আছে। তার পাশাপাশি আমাদের কি করতে হবে, যে দেখতে হবে কি কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। কি যে আমাদের জল খেতে হবে খুব বেশি, আমাদের পেটটাকে হাইড্রেটেড করে রাখতে হবে, শরীরটাকে হাইড্রেটেড করে রাখতে হবে যাতে জলের পরিমাণ শরীরে ঘাটতি না হয়, তাহলে কিন্তু কনস্টিপেশন বেড়ে যায় এবং এই সমস্যাগুলো আরও বাড়ে। সেখানে অ্যাটলিস্ট 8 গ্লাস, 8 থেকে 10 গ্লাস কিন্তু আমাদের একটা সাধারণ ব্যক্তির অ্যাডাল্টের জল খাওয়া উচিত, তাহলে বডিটা হাইড্রেটেড থাকবে বা জলের পরিমাণ ঠিক থাকবে। এর পাশাপাশি দেখা যাবে যে আমার রিচ খাওয়াগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। যেসব খাওয়ায় কনস্টিপেশন হয়, বিশেষ করে রেড মিট মানে খাসির মাংস বা ওই ধরনের যে সব মাংস, সেই সবগুলো আমার পুরো বন্ধ করতে হবে। অতিরিক্ত চর্বি জাতীয় বা মশলা জাতীয় খাবারটা আমার কমাতে হবে, তেল মশলাগুলো কমাতে হবে। আমার খাবারে থাকতে হবে মানে গমের মানে ময়দার জিনিস আমার বন্ধ করে দিতে হবে, এগুলো বন্ধ করে দিতে হবে। আমার খাবারের মধ্যে যাতে ফাইবার বেশি থাকে, ফাইবার যেগুলো থাকে কিসে, ফলে থাকে, শাকসবজিতে থাকে, তারপরে ধরুন গম, যেটা ধরুন আপনি ফাইন গম না, বা গমটা যে ভাঙিয়ে এনে খাওয়া যায় সেই রকম গম, তুষ থাকে যার মধ্যে, সেগুলো এই রকম কিন্তু আমাদের যদি খাদ্য খাবারগুলো খাই তাহলে দেখা যাবে ফাইবার আমার শরীরে বেশি ঢুকছে এবং পায়খানাটাকে আমার ঠিক রাখছে, নরম রাখছে, সফট রাখছে, পাতলাও না কষাও না, নরম রাখছে। এইভাবে যদি আমাদের পটিগুলো করা যায়, ঘন্টার পর ঘন্টা যদি না বসে থাকি, অতিরিক্ত মোটা যারা ওজন কমাতে পারে, যদি তারা, যাদের বসে কাজ 8 ঘন্টা 10 ঘন্টা বসে বসেই কাজ করছে, তারা যদি মাঝে মাঝে ব্রেক দিয়ে দিয়ে একটু উঠে হাঁটাচলা করে, ব্যায়ামের মধ্যে থাকে, এই সব মিলে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দেখা যাবে এর থেকে কিন্তু আমরা রেহাই পাবো। আর যাদের অলরেডি পাইলস বা ফিস্চুলা হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট করুন, এনবিপিতে কিন্তু এর খুব দারুণ ভালো ট্রিটমেন্ট রয়েছে। একদম, আমরা শুনবো সে বিষয়ে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দিদি বলছি। হ্যাঁ, আচ্ছা, বলুন। বলুন কি সমস্যা, বলুন। সমস্যা বলতে দেখছিলাম যে টিভির প্রোগ্রাম আছে, পায়খানা করতে না হালকা মানে জ্বালা ভাব হয়। জ্বালা? তার মানে কি পায়খানাটা কি কষা হচ্ছে, তাই তো? হ্যাঁ, কথা হচ্ছে। কতদিন ধরে হচ্ছে? এরকম 1 বছর। হ্যাঁ, 1 বছর। 1 বছর। এর জন্য আপনার যে কষ্ট হচ্ছে তার জন্য কোনো ট্রিটমেন্ট করেননি? প্রথমত আমি বলি হচ্ছে প্রথমত পায়খানা করতে হালকা জ্বালা করে, তবে কিছু অসুবিধা হয় না, বোর্ডিং ঠিক হয়ে যায়, আবার করি নেই। আচ্ছা, কিছু নাম বলতে হবে না, যাই হোক আপনি মলম লাগাচ্ছেন, একটা ক্রিম লাগাচ্ছেন, তারপরে কমে যাচ্ছে। দেখুন, এটা আপনার আজকে ধরুন জ্বালা করছে, কিছুদিন পর দেখবেন এটা ব্যথার সৃষ্টি হবে, ব্যথা, তখন ওখানে হাত লাগলেও ব্যথা হবে। এবং যদি এটা দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু ব্লাডও বেরানো শুরু হবে, এবং ব্লাড বেরালে তখন কিন্তু ওটা আস্তে আস্তে যদি ট্রিটমেন্ট না হয়ে যায় বা এখন যে পরিস্থিতি আছে এর থেকে খারাপ দিকে চলে যায়, তাহলে কিন্তু দেখা যাবে ওখানে ঘা হবে, অনেক সময় পুজ জমবে, পুজ জমে দেখা যাবে সেখানে কিন্তু একটা ফিস্চুলা তৈরি হয়ে গেছে, যে ভিতরে নালি ঘা যেটাকে বলা হয়, সেটা আরও সাংঘাতিক। তখন বলা হয় যে অপারেশন ছাড়া তার আর গতি নেই, কারণ যে দিক দিয়ে ঘাটা হবে ভেতরে ভেতরে অনেকটা দূর চলে যায়, তখন কেটে সব ওই জায়গাটাকে বাদ দিয়ে এরকম মডার্ন ট্রিটমেন্টে করে। কিন্তু যাদের বলবো, যারা ওইরকম না চাইছেন, ওইরকম খারাপ অবস্থায় যেতে চাইছেন না, তারাও অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট করাবেন।
ট্রিটমেন্ট আয়ুর্বেদায় করান, এর কিন্তু সমাধান আছে। এই যে পাইলস, ফিস্চুলা, ফিশার এইসব ধরনের যে সমস্যা, তার কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আমাদের এনবিপিতে হয়। একদম, ধন্যবাদ। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফোন নাম্বার, যেই দুটি ফোন নাম্বার আপনারা হেল্পলাইন নাম্বার দুটি দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনার হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন। এবং যদি কোথাও চিকিৎসা করে থাকেন, ট্রিটমেন্ট করে থাকেন, যে কোনো রোগের, যেই রোগের আপনি হয়তো এখন ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, তাহলে প্লিজ সেই রিপোর্টগুলোকে কিন্তু নিয়ে আসবেন। তাহলে ডাক্তারবাবুরা আরও সুন্দরভাবে ডায়াগনোসিস করবেন এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে কিন্তু সুস্থ জীবন ফিরিয়ে দেবেন। তার কারণ এই যে আমাদের যে টপিকটা আজকে, যেটা পাইলস, কনস্টিপেশন, ফিস্টুলা, এগুলো কিন্তু মেজর প্রবলেম, ভীষণ কষ্টদায়ক, ভীষণ যন্ত্রণাদায়ক। এই থেকে যদি আপনি রেহাই পান, এনবিপির কিন্তু সুন্দরভাবে এখানে ট্রিটমেন্ট হয়, প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাবেন এবং খুব শীঘ্রই কিন্তু আপনি একটা ভালো হয়ে উঠবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, যেখানে দেখা যায়, আমরা অনেক সময় শুনি যে পাইলস অপারেশন হয়েছে, একবার হয়েছে, দুবার হয়েছে, কোনো সাকসেস পাচ্ছে না, কিন্তু এই যে আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? হ্যাঁ, দেখুন, আমাদের এখানে অনেক পেশেন্ট আসে যারা ধরুন আগে হয়তো পাইলসে ভুগে অপারেশন করেছে। কারো কারো একবার না, একবারের বেশিও কিন্তু অপারেশন হয়েছে, কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়নি। কেন? যে পাইলস হওয়াতে যেই জায়গাটার মধ্যে যা এফেক্ট হয়েছে, কী হয়, ওখানে ফুলে যায়, ওখানে ফুলে ফুলে গোটার মতো হয়ে যায়, এই সব জিনিসগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দেয়। কিন্তু যে কারণে অ্যাকচুয়ালি পাইলসটা হচ্ছে, সেটার তো ট্রিটমেন্ট করতে হবে। পার্মানেন্টলি যদি আমার সেটার ট্রিটমেন্ট না হয়, সেটা যদি ঠিক না করা যায়, তাহলে তো অপারেশন, বারে বারে ওই প্রবলেমটা হবে, বারে বারে অপারেশন। আপনি কতবার অপারেশন করবেন? ঠিক আছে, আয়ুর্বেদ কিন্তু অপারেশনের দিকে যাবে না, বা আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে আপনার অপারেশনের দিকে যেতেও হবে না। আপনার যে কারণগুলো আমি আলোচনা করছিলাম, সেই কারণগুলোর মধ্যে আপনার যে সমস্যাটা যে কারণে হয়েছে, সেই কারণটাকে ঠিক করা হবে। সেই কারণটা যখনই ঠিক করা হবে, দেখা যাবে আস্তে 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 আপনার আর নতুন করে পাইলসটা আসছে না বা ফিশার হচ্ছে না। ঠিক আছে, এবং দেখা যাবে যে সিমটমগুলো আছে, ফুলে থাকা, ব্লাড বেরোচ্ছে, সেগুলোও কিন্তু পার্মানেন্টলি কমে যাবে, সলিউশন হবে অবশ্যই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? বাঁকুড়া থেকে বলছি, রিয়া মাঝি বলছি। রিয়া মাঝি। রিয়া, বলুন কি সমস্যা? আমার বয়স 36, আমার বয়স 36 বছর। পায়ের যন্ত্রণাগুলো এখন দেখি শীতকালে একটু বাড়ছে, আগে ছিল না। শীতের সময়টা দেখছি কয়েকদিন ধরে হলো পায়ের যন্ত্রণাটা কমায় যন্ত্রণাটা হচ্ছে। চিকিৎসা করিয়েছেন? কোথাও চিকিৎসা করানো হয়েছে কি? কোনো চিকিৎসার আন্ডারে আছে? করাইনি, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, শুনুন আচ্ছা, ডাক্তারবাবু পায়ের বলছেন। যন্ত্রণাগুলো বাড়ছে, তাই তো? পায়ের যন্ত্রণা আপনার বেড়ে যাচ্ছে, শীতকালে বেড়েছে, তাই তো? শীতকালে যাচ্ছে। আচ্ছা, প্রথম যেটা আপনার করতে হবে, আপনি এখন ঠান্ডা জল দিয়ে স্নানটা একবারে করবেন না, ঠিক আছে? ঠান্ডা জলটা অ্যাভয়েড, শুনতে থাকুন আপনি, ঠান্ডা জলটা আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে? এবং তার পাশাপাশি যেটা করতে হবে, কিছু জিনিস খাবেন না, সেটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, বেগুন আর তেঁতুলের টক, এই 5টা জিনিস অ্যাভয়েড করবেন। এগুলো কি করে আপনার শরীরের মধ্যে গ্যাসটা বাড়িয়ে দেবে। যখনই গ্যাস বেড়ে যাবে আপনার শরীরে, অটোমেটিক ব্যথাও কিন্তু খুব বেড়ে যাবে, ঠিক আছে? এগুলোকে তার জন্য অ্যাভয়েড করতে হবে। তার পাশাপাশি কি করবেন, যে সিঁড়ি দিয়ে ওঠা নামাটা একটু কম করবেন, উঁচুতে ওঠাটা কম করবেন, ভারীটা কম তুলবেন। আর যদি দেখছেন যে আপনার এই ব্যথাটা খুব মারাত্মক, কমছে না, ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথা কমছে, আবার যে ওষুধ বন্ধ করে দিচ্ছেন আবার হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বারটা নিয়ে নিন, হেল্পলাইন নাম্বার, ওখানে কল করুন, দেখবেন ওখানে গিয়ে দেখালে আপনার এই প্রবলেমটা পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। একদম, আমরা জানবো অবশ্যই। তার আগে আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরসদের কোথায় কোথায় পাবেন, আমি একটু জায়গাগুলো মেনশন করে দিচ্ছি এবং নামগুলোও মেনশন করে দিচ্ছি। মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকে ডক্টর গেস্ট যিনি।
এবং দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া দেবরুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া আমতলাতে আগরতলাতেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলচরও বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং বনগাঁতেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলোতে অবশ্যই আপনারা ডক্টরদের পেয়ে যাচ্ছেন, কিন্তু কোথায় কোথায় আমাদের কোথায় কোথায় ওপেনিং হচ্ছে আমি সেই বিষয়ে একটু জানিয়ে দিচ্ছি, আপনাদের সেই গুড নিউজটা আমরা দিয়ে দিচ্ছি, যেটা হলো গঙ্গাসাগরে, পুরুলিয়াতে এবং ঝাড়গ্রামে, ধানবাদে এবং হাওড়া, শ্যামপুর এবং ক্যানিংয়েও কিন্তু আপনারা ওপেনিং যেটা হচ্ছে সেটা ডেটগুলো আমরা মেনশন করে দেবো, আপনাদেরকে অবশ্যই আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো। আর আপনারা তো জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যম গ্রামে অবস্থিত, এবং সেটা কিন্তু সোম থেকে শনি আপনারা প্রত্যেকদিন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং খিদিরপুরে পাচ্ছেন, এবং বেলুড়েও বন্ধুরা পাচ্ছেন, এবং শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডাক্তারবাবুদের অবশ্যই। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন, যিনি কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন আমতলাতে, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসটা জেনে যাচ্ছেন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টগুলো প্লিজ নিয়ে আসবেন, এবং অবশ্যই ডাক্তারবাবুরা সেটা ডায়াগনোসিস করবেন প্রপার করে, এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ জীবন কিন্তু ফিরে পাচ্ছেন। আবার আমরা একটু আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুড়ী, তার সুপরামর্শ কিন্তু আমরা আজকে নিচ্ছি। ডাক্তারবাবু, যেটা হয় এই যে কনস্টিপেশন, এটা কিন্তু এটাও আমাদের কাছে তো ভীষণ একটা প্রবলেমেটিক, ভীষণ মানে খাওয়া দাওয়ার, এর ক্ষেত্রে খাদ্য তালিকায় আমরা কি কি রাখবো যার জন্য আমরা আগে থেকে সেটাকে প্রিভেন্ট করতে পারবো? হ্যাঁ, দেখুন, এটা একটা খুব ভালো প্রশ্ন যে আমরা এমন কি খাবো যেই খাবারগুলো খেলে আমাদের পটিটা ক্লিয়ার হবে, কনস্টিপেশনটা হবে না, সফট হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের খাবারের মধ্যে কিন্তু জলের পরিমাণ বেশি রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। জলের যখন ঘাটতি হয়, জল কি করে আমাদের এই পেটটাকে কিন্তু পরিষ্কার করে, এবং আমাদের ব্লাডে যখন জলটা যায় সে কিন্তু আমাদের বিভিন্ন যে খাদ্য খাবারের গুণাগুণটা সেটা বয়ে বেড়ায় আমাদের বিভিন্ন কোষে। এবার জলের যদি ঘাটতিটা পড়ে অটোমেটিক দেখা যাবে বিভিন্ন ধরনের সমস্যা, তার মধ্যে এইটা একটা প্রবলেম যে কনস্টিপেশন হতে পারে। এরপরে আরেকটা যে ব্যাপারটা বলবো যে আমাদের খাদ্য খাবারে ফাইবারের মাত্রাটা বেশি থাকতে হবে। ফাইবার মানে কি, যে যেই জিনিসটা আমাদের হজম হতে সাহায্য করে, এবং যেটা নিজে ডাইজেস্ট না হলেও কিন্তু ডাইজেশনে হেল্প করে এবং আমাদের পটিটাকে সফট রাখে, ঠিক আছে? এই ফাইবার জাতীয় খাবার কোনগুলো? তার মধ্যে ফল থাকবে, ধরুন আপেল খাচ্ছেন, নাশপাতি খাচ্ছেন, এরকম বিভিন্ন ফল থাকবে। তার সাথে সাথে থাকবে আমার ইয়েগুলো থাকবে, যে ধরুন ভেজিটেবলস থাকবে, শাকসবজি, সবুজ শাকসবজি থাকবে, এমনি যে ভেজিটেবলস আছে সেগুলো থাকবে। তার পাশাপাশি দেখা যাবে যে আমরা যে খাদ্য খাবার খাচ্ছি সেখানে রাইস যেটা আছে, ব্রাউন রাইস খাবো আমরা, গম যখন খাবো গমের ভুসি শুদ্ধ গমটা খাবো, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরকম দেখে দেখে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু চট করে কনস্টিপেশনটা হচ্ছে না। তার পাশাপাশি আরেকটু বলবো কি কি খাবো না। কি খাবো নাটা বললেও এটা একটা উপকারে আসবে, যেটা হচ্ছে কি আমরা রিফাইন জিনিস খাবো না বেশি, ধরুন চিনি বা ময়দার জিনিস, চিনির জিনিস, এগুলো আমরা খাবো না। অতিরিক্ত ঝাল মশলা তেল দিয়ে রান্না করা যে খাবারগুলো ওগুলো খাবো না। বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো আমরা খাবো না। এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দেখা যাবে আমরা কিন্তু বিভিন্নভাবে উপকৃত হব এবং কনস্টিপেশনের থেকে রেহাই পাবো। একদম, একজন বন্ধু রয়েছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বারাসাত থেকে রামহালদা বলছিলাম। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। বলুন, কি সমস্যা বলুন। আমার ডাক্তার আছেন তো, আমি বলছি যে আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডার জন্য নয়, ঠান্ডা লেগে মাথা এক সাইডে ব্যথা হচ্ছে, তারপরে এই যে যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে এখন করে। আচ্ছা, বয়স কত আপনার? এজ কত?
আচ্ছা। ঠান্ডা কতদিন ধরে লেগে গেছে? ঠান্ডা লেগেছে প্রায় 3-4 মাস হবে। আচ্ছা, তার জন্য ট্রিটমেন্ট করেছেন কিছু? আর কিছুদিন করিনি, আবার ঠান্ডাটা কেটে যায়, আবার মাঝে যায়, আমি যদি একটু সাদা শব্দ হয়। আচ্ছা, আপনার যেটা হয়েছে, আপনার ইমিউনিটি একটু ঘাটতি হচ্ছে, ঠিক আছে? প্রথম কথা এই যে শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে এখন যে ওয়েদারটা চলছে এখানে কিন্তু ফ্লাকচুয়েট করছে। কোনো সময় দেখবেন আপনি বেশি গায়ে জামা কাপড় দিলে গরম লাগছে, আবার জামা কাপড় না দিলে ঠান্ডা লাগছে। ভোরের দিকে ধরুন আজকের ওয়েদারটার কথাই ভাবুন, আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, তাহলে আজকে কিন্তু ঠান্ডা পড়ে যাবে, ঠিক আছে? খুব সাংঘাতিকভাবে ঠান্ডা পড়বে। আবার গতকালই এত ঠান্ডা ছিল না। এই যে ফ্লাকচুয়েশন, বডি অনেক সময় নিতে পারে না এই টেম্পারেচারের ডিফারেন্সটা, তখন কি হয় মানুষের ঠান্ডাটা চট করে লেগে যায়। আর এটা কেন হয়? কারণ হচ্ছে যখন ইমিউনিটিটা যখন কম থাকে মানুষের, প্রতিরোধ ক্ষমতাটা, তখনই কিন্তু এটা ফট করে ধরে নেয়। তো আপনার ক্ষেত্রে ইমিউনিটিটা বাড়াতে হবে। ইমিউনিটি বাড়ানোর জন্য প্রথম যেটা, আপনি এখন ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাবেন, লেবু জাতীয় খাবার খাবেন, বাতাবি লেবু হোক, কমলা লেবু হোক, মৌসম্বি হোক, আর কিছু না হোক পাতি লেবু, এইগুলো খাবেন। এগুলো ভিটামিন সি আছে, এগুলোর বরং আপনার ইমিউনিটিটাকে খুব বুস্ট আপ করে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তার পাশাপাশি আরেকটা যেটা করতে হবে, একটু হালকা গরম জল দিয়ে স্নান করুন, যাতে টেম্পারেচারটা অতিরিক্ত যাতে ফল না করে যায়, আপনার স্নানের জলটা যাতে অতিরিক্ত ঠান্ডা না হয়ে যায় সেটা মেনটেন করুন। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে আমাদের ঠান্ডা অ্যাকচুয়ালি কিন্তু গায়ে লাগে না, নাক আর কান দিয়ে বেশি আমাদের ঠান্ডাটা কিন্তু শরীরে প্রবেশ করে যায়। ঠান্ডা হাওয়া যদি অতিরিক্ত মাত্রা হয় সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, ঠিক আছে? একটু প্রোটেকশান নিন। তার পাশাপাশি বলবো, এটা যদি আপনার এই যে অনেক দিন ধরে হয়ে যাচ্ছে বলছেন, তাহলে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে ক্রনিকে দাঁড়িয়ে যাচ্ছে, আপনার মাঝে মাঝে ঘর করছে, আবার কমে যাচ্ছে। এগুলোর জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট করলে দেখবেন আপনার ইমিউনিটিটা অনেক বেড়ে যাবে। ইমিউনিটি বাড়লে এইগুলো কিন্তু আর প্রবলেমগুলো আপনার ঘন ঘন হবে না, ঠিক আছে? তার জন্য হেল্পলাইনে কল করুন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। একদম, আমরা অবশ্যই জানবো সেই বিষয়ে, কিন্তু হেল্পলাইন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার। আর আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো অবশ্যই যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন ভীষণভাবে তারা উপকৃত হয়েছেন, নানান দুঃখ বেদনা নিয়ে, কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে তারা এসেছেন, এসে কিন্তু তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন। আসুন তারই এক ঝলক আপনাদের কাছে আমরা ক্লিপিংসের মাধ্যমে তুলে ধরছি, এবং আপনারা দেখুন। আশা করি আপনাদের সেই আস্থা, সেই ভরসা নিয়ে আপনারাও যারা এখনও পর্যন্ত আসেননি তাদের উদ্দেশ্যেই বলা এটা, আমরা দেখব, তারই কিছু মুহূর্ত দেখব। আর অবশ্যই আবার আমরা বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বলুন। আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল। এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ? আমি এখন অনেক ভালো, ১৬ আনার ১ আনি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রুগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী, ৪-৪০ বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য।
ভট্টাচার্য, ডক্টর ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 ঠিক আছে। মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে। আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়ান, বয়স? বয়স 63, আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস, বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কী করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই, আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছে বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাকি নেই, ঠিক কিন্তু আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি। উনি যেটা পেরেছেন, উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আছি উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচণ্ড খিদে হবে, একদম সত্যি কথা। আবার আমরা ফিরে আসলাম। অবশ্যই আপনারা তো দেখলেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু যারা এসেছেন তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন। বিভিন্ন চিকিৎসালয়ে তারা ঠন করে চারিদিকে ঘুরে বেরিয়েছেন, কোনো জায়গায় কাজ পাননি, সেরকমভাবে সাকসেসফুল হননি। তার জন্যই কিন্তু তারা আজ হয়তো এই ঠিকানাতে এসেছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন তারই ক্লিপিংসগুলো আপনাদের ছোট ছোট আমরা তুলে ধরি, এবং কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা নির্মল হাসি মনে বুঝিয়ে দিচ্ছে তারা ভালো আছেন। অবশ্যই এইভাবেই কিন্তু গ্রুপ অফ ডক্টর এবং বিভিন্ন এক্সপার্ট ডক্টরদের দ্বারাই কিন্তু তারা ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কাজ করে যাচ্ছে। আমরা তারই ছোট ছোট কিছু ছোট, মানে কি 1, 2, 3, 4টে ক্লিপিংস আমরা তুলে ধরছি, কিন্তু এরকম অসংখ্য মানুষ কিন্তু তারা আসছেন, খুব ভালো আছেন তারা, এটাই আমাদের ভালো লাগা। অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, যে আমাদের যে এই যে আপনি কনস্টিপেশন নিয়ে যে বললেন যে খাদ্য তালিকা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, যে খাদ্যে যদি কোনোভাবে এদিক ওদিক হয় তাহলে কিন্তু এই রোগটা ভীষণভাবে মাত্রায় দেখা যায়। আমরা এবার একটু জানবো এই যে ফিস্টুলা বা অনেক সময় পাইলস, এই রোগগুলো অনেক সময় তৈরি হয়, সেটাও আপনি কিছুটা বলেছেন, আমরা সে বিষয়ে জানবো। এটার ক্ষেত্রেও কি খাদ্যটাও কিন্তু আমাদের অনেকটা দায়ী? হ্যাঁ, অবশ্যই। দেখুন, যেহেতু কনস্টিপেশন থেকে এই রোগগুলোর বেশি সৃষ্টি হয়, আরও তো কারণগুলোও বললাম, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যাদের ধরুন পাইলস হয়ে গেছে বা ফিস্টুলা আছে বা ধরুন ফিশার হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মেনটেন করতে হবে যাতে পায়খানা একদম নরম হয়। সেখানে ডায়রিয়াও হওয়ার কথা বলছি না, আবার কনস্টিপেশন হওয়ার কথা বলছি না, নরম সফট হবে, ঠিক আছে, স্টুলটা সফট হবে, যাতে সে মলত্যাগ করতে যখনই যাবে অটোমেটিক যাতে সে মলটা ত্যাগ করতে পারে, অনেকক্ষণ ধরে বসে থাকবে না, জোরে মানে চাপ দিয়ে পায়খানাটাকে বের করতে হবে না, এরকম যাতে থাকে অবস্থাটা, ঠিক আছে, নর্মালভাবে যাবে, পটি করতে যাবে, পটি করবে, চলে আসবে, এই জিনিসটা যখনই থাকবে
অটোমেটিক দেখা যাবে যে ওই যে ব্লিডিং হওয়া, তারপরে ফুলে যাওয়া জায়গাগুলো, এগুলো কিন্তু আর হচ্ছে না নতুন করে। আর যাদের অলরেডি হয়ে গেছে সেটাই বলছিলাম, তারা যদি আমাদের এখানে আসে উইদাউট সার্জারি কিন্তু এই পাইলসের কিন্তু ট্রিটমেন্ট হয় আমাদের এখানে এনবিপি আয়ুর্বেদাতে, এবং সেখান থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আমাদের পেশেন্টরা পেয়ে যাচ্ছে। এটা একজন নয়, দুজন নয়, শয়ে শয়ে লোক কিন্তু এই প্রবলেম নিয়ে আসছে, কারণ এটা আজকাল খুব বেশিভাবে দেখা যাচ্ছে। শুধু আমি যেটা বললাম, শুধু কনস্টিপেশন নয়, যাদের ধরুন ডায়রিয়া হচ্ছে, মানে পেটের গন্ডগোল থেকে রেগুলার ডায়রিয়ার মতো পায়খানা হচ্ছে, তাদেরও হতে পারে। যারা দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা পটিতে গিয়ে বসে থাকে, হাতে মোবাইল নিয়ে অনেকে বসে থাকার হ্যাবিট আছে, অনেকে গালে হাত দিয়ে বসে থাকে, যে ও অনেক কিছু চিন্তা করে, সে তারাও যখন অনেকক্ষণ ধরে বসে থাকছে তাদেরও হতে পারে। যারা অতিরিক্ত মোটা, দেখুন এখানে কনস্টিপেশনের কথাও বললাম না, কিছু না, যারা অতিরিক্ত মোটা তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু পাইলস হতে পারে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যারা অনেক ঘন্টা ধরে চেয়ারে বসে কাজ করে, ধরুন কোনো একটা অফিসে চাকরি করে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা সে বসেই থাকে, কোনো উঠে গিয়ে একটু যে হাঁটাহাঁটি করবে তার সুবিধে পায় না, খুব মানে চাপ আছে কাজের, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলো হবে। বা ধরুন কেউ একটা ব্যবসা করছে, বসে ব্যবসা করছে, তার ক্ষেত্রেও কিন্তু হবে। তাই কোনোটারই অতিরিক্ত তো ভালো নয়, তার জন্য একভাবে বসে বসে থাকাটাও কিন্তু ক্ষতিকারক। তো সবগুলোর জন্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসগুলোকে যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু পাইলস ফিস্টুলা থেকে আমরা রেহাই পাবো। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বর্ধমান থেকে। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে না ঠান্ডা যত পড়ছে আমার গোড়ালি প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, পায়ের গোড়ালি। আচ্ছা, আপনার ওজন কি বেশি? ওজন হ্যাঁ সেই হিসাবে মানে মানে একটু বেশি আছে। আচ্ছা, আর আপনার যে জুতো বেশি পরেন না চপ্পল বেশি পরেন? জুতো পরতে হয়। জুতো পরতে হয়। আপনার পায়ের গোড়ালিটা কি ড্রাই হয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ ড্রাই হয়ে আর পেটে পেটে উড়িয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন আমি বলছি। আর ব্যথা প্রচন্ড পরিমাণে হচ্ছে ঠান্ডা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দুটোই বলছি, আপনি শুনুন। আপনি দেখুন, প্রথম কথা যেটা বলবো, এই যে গোড়ালি ফাটার একটা বড় কারণ হচ্ছে আমাদের জল কম খাওয়া, এটা হচ্ছে ফার্স্ট। অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সিতে হয়, সেটা পরের কথা, কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে জলের মাত্রা যখনই কমবে আমাদের কিন্তু স্কিন ড্রাই হতে থাকবে, আর যখনই স্কিন ড্রাই হবে তখনই কিন্তু আমাদের গোড়ালি ফাটার চান্সেস বাড়বে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো তাহলে আমাদের কি করা উচিত? আমাদের বেশি করে জল খাওয়া উচিত, শরীরটাকে হাইড্রেট করা উচিত। শুধু জল নয়, ফলের রস খেলেও কিন্তু জলেরও উপকার করবে, যে ফলের গুণাগুণটা সেটাও উপকার হবে, দুটোই লাভ। এবার যেই সিজনে যেই ফলের রস আমরা খেতে পারি, সেটা কিনে ফলের রস কিন্তু বলছি না যে আপনি বা প্যাকেট করা ফলের রস কিনে আনবেন। ফ্রেশ ফল থেকে যে ফলের রসটা বানানো হয়, হ্যাঁ সেটা আপনি আজকাল বিভিন্ন দোকান হয়েছে সেখানে থেকেও কিনে নিয়ে খেতে পারেন, বা বাড়িতেও নিজে বানিয়ে খেতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু ফলের রসটা যাতে ফ্রেশ ফল থেকে তৈরি করা হয়, আপনার সামনেই হচ্ছে, বাস আপনি ওইভাবে খাবেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা, জলের পরিমাণটা বাড়াচ্ছেন। সেকেন্ড আরেকটা ব্যাপার আছে, যে আপনার খাবারের মধ্যে যাতে শাকসবজিটা বেশি থাকে, ঠিক আছে, কারণ ওখানে বিভিন্ন ভিটামিনস মিনারেলস থাকে। অনেক সময় এক একটার ঘাটতিতে এরকম দেখা যেতে পারে। ভিটামিন ই অনেক সময় স্কিনের জন্য যেমন ভালো, না থাকলে স্কিনের প্রবলেম হতে পারে। ভিটামিন সি তো আমি বললাম ফলের রস থেকে পাবেন, যেগুলো বিশেষ করে সাইট্রাস ফ্রুটস মানে যে লেবু জাতীয় ফলের মধ্যে বেশি থাকে, এটা রসালো ফলের কথা যেহেতু বলছি, সেগুলো খাবেন, ঠিক আছে। তার পাশাপাশি আরেকটা কি করতে হবে, পা পরিষ্কার রাখতে হবে। আপনি জুতো পরছেন, মোজা পরছেন, পা এমনি ঢাকা থাকছে, কিন্তু পা পরিষ্কার মানে কি, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে চেষ্টা করবেন হালকা গরম জলের মধ্যে পাটা চোবাবেন, গোড়ালি অবধি পাটা চোবাবেন, 10 মিনিটের মধ্যে রাখবেন। পারলে ওটার মধ্যে একটু খাবার সোডা ফেলে দেবেন, ফেলে দিয়ে পাটা চুবিয়ে রাখবেন। তারপরে দেখবেন ওখান থেকে যদি নোংরা কিছু ফাটা জায়গায় থাকে সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। তারপর এখানে আপনি কি করবেন, ভালো একটা ময়েশ্চারাইজার আপনার পায়ের তলায় মাখবেন, ওই গোড়ালির যে ফাটা জায়গাগুলো সেখানে সবগুলো মিলিয়েই মাখবেন, যাতে ফাটা জায়গাগুলোর মধ্যেও ওই ময়েশ্চারাইজারটা ঢোকে। তারপর একটা ফ্রেশ মোজা, যেটা বাইরে থেকে পরে এসছেন ওটা না, ধোয়া একটা আলাদা মোজা রাখবেন, যেটা ডেইলি ধুয়ে দেবেন, রাত্রে ওটা পরবেন। এখন শীতকাল, মোজা পরলে আরামই লাগবে, আপনার শরীরে কোনো অস্বস্তি লাগবে না, ওটা পরে তারপরে আপনি ঘুমোবেন।
দেখবেন আপনার যে এই ফাটাটা মোটামুটি 10-15 দিনের মধ্যে কিছুটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা করুন। আর যদি দেখা যাচ্ছে যে সারা বছর ধরেই এই প্রবলেমটা থাকছে, এগুলো করার পরেও কিছু ঠিক হচ্ছে না, তাহলে ভেতরে কিছু সমস্যা থাকতে পারে যেগুলোর জন্য ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্টগুলো আপনি আমাদের কাছে এলে পাবেন। যদি কিছুদিন ট্রাই করুন, ট্রাই করার পর যদি এটা ঠিক না হয় তাহলে বলবো আপনি অবশ্যই আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করবেন। আপনার আরেকটা যেটা প্রবলেম ছিল, ব্যথার প্রবলেম, উনি বলছিল ব্যথার জন্য একদম দেখুন কোনো ব্যথার ওষুধ খাবেন না। খুব মারাত্মক, ধরুন আপনি এখনই সহ্য করতে পারছেন না, সেই মুহূর্তে আপনার বাধ্য হয়ে খেলেন, ঠিক আছে, কিন্তু এটা যখনই আপনি হ্যাবিট করে ফেলবেন না, একবার যখন আপনি ওই ব্যথাটাকে কমিয়ে ফেলবেন ব্যথার ওষুধকে, তখন যখনই আপনার ব্যথা হবে মনে হবে আমি এটা একটা খেয়ে নিই। এই হ্যাবিটটা হলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে, এবং একটা টাইমের পর দেখবেন লিভারে এটা ক্ষতি করেছে, কিডনিতে এটা ক্ষতি করেছে। সেই সব যাতে না করতে হয় তাহলে আপনার কি করা উচিত, আপনি অবশ্যই এর ট্রিটমেন্ট করাবেন। আয়ুর্বেদা, ইউনানি, ন্যাচারাল, আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ সেন্টার, রিসার্চ সেন্টারে কিন্তু এর প্রপার ট্রিটমেন্ট হয়, ঠিক আছে, একদম ন্যাচারালভাবে কিন্তু ট্রিটমেন্ট হবে, যেটা প্রকৃতি থেকে সংগ্রহ করা সব বিভিন্ন ঔষধের দ্বারা ট্রিটমেন্ট হবে। অনেক সময় শুধু মেডিসিন নয়, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি আছে, এগুলো সবগুলো মিলিয়ে যখন ট্রিটমেন্ট হবে দারুণ কিন্তু রেজাল্ট পাচ্ছে এক একজন। আপনারা টিভিতে এই মাত্রই কিন্তু সেগুলো শুনতে পারলেন। একদম, আমরা আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কেউ কি আছেন সঙ্গে? বলুন বলুন আমি অতীত সম্বন্ধে কথা বলছি এখন। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা বলতে আমি চুল পেকে যাচ্ছি। বয়স চুল কত? পেকে যাচ্ছে, আচ্ছা। বয়স 30। বয়স 30, চুল পেকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনার পায়খানা পরিষ্কার হয়? পায়খানা মোটামুটি হয়, একদিন 1-2 দিন ছাড়া ছাড়া যায়। আচ্ছা, আর আপনার আরেকটা যেটা, আপনার খাদ্য খাবারের ধরনটা একটু বলুন, কিরকম কি কি জিনিসগুলো আপনি বেশি খান? আমি একটু রিচ খাবারটা বেশি খাই। আচ্ছা, ঠিক আছে। আর ধরুন রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ, মোটামুটি হয় রাতে। মোটামুটি ঠিক হয়। আর বলছি এটা ঠিক হয়ে যাবে তো আপনাদের অবশ্যই ঠিক হবে, আমি আপনাকে বলছি, আপনি শুনতে আপনি থাকুন, শুনতে থাকুন। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আপনার যেটা করতে হবে, প্রথম কথা যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলের মধ্যে আপনার কি পড়বে, আপনার ফুড হ্যাবিটও পড়বে। যদি ফুড হ্যাবিটটা চেঞ্জ না করেন তাহলে আপনার তার সমস্যাটা লিভারের মধ্যে হয়, এবং লিভারের মধ্যে যখন সমস্যা হবে এই প্রবলেমগুলো কিন্তু বেড়ে যাবে অবশ্যই, ঠিক আছে, মাথায় রাখবেন এটা। তার জন্য হালকা খাবেন, রিচ খাবার খাবেন না, বাইরের খাবার খাবেন না, মশলা জাতীয় খাবারগুলো, ভারতীয় যে মশলাগুলো মানে আপনার রান্নাঘরে যেসব মশলা আছে সেগুলো খাবেন, কিন্তু তেল দিয়ে অতিরিক্ত কষিয়ে সেইভাবে খাবেন না। হালকা, বাড়িতে যেমনি হালকা রান্না হয় যেটা আমরা বলি না, সেইভাবে হালকা রান্না, অল্প তেলে রান্না করে খাবেন, যেটাই খাবেন। এবং শাক সবজি বেশি করে খাবেন। ডিমটা খেতে পারেন, ডিমটা যদি হজম হয়, ডিমের মধ্যে বায়োটিন থাকে, বায়োটিনটা কিন্তু চুলের জন্য খুব ভালো, চুলটাকে শক্ত করে, চুলের গ্রোথ ঠিক রাখে। এবং আপনার যে চুলের সাদা হয়ে যাচ্ছে সেটা কিন্তু লিভার থেকে হচ্ছে। কি হয়, আমাদের লিভার ফাংশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তার এফেক্ট আমাদের স্কিন, হেয়ার, ইন্টারনাল অর্গান সব কিছুর মধ্যে পড়ে, ঠিক আছে। আপনার যে জায়গায় সাদা হচ্ছে মানে সেই চুলটার যে মেলানিনটা থাকে, মেলানিন একটা কালো পদার্থ, সেই পদার্থ কালো পিগমেন্টটা কিন্তু সরে যাচ্ছে, তার জন্য অল্প বয়সে আপনার চুল পেকে যাচ্ছে। এটা জেনারেলি কী হয়, যত বয়স বাড়ে মানুষের চুল হালকা হয়, এবং বয়সের সাথে সাথে চুলটা কালো ভাবটা থেকে সাদা হয়, গ্রে হয়, ঠিক আছে। এটা বয়সের সাথে সাথে কমতে থাকে মেলানিন, এটা হচ্ছে নর্মাল। কিন্তু আপনার এই অল্প বয়সে হচ্ছে মানে এটা আপনার একটা সমস্যা। এটাকে যেভাবে বললাম সেভাবে মেনটেন করুন এবং ট্রিটমেন্ট করুন। প্রপার ট্রিটমেন্ট না করলে কিন্তু এটা পাকতেই থাকবে। আরেকটা কথা বলে দেবো, কোনো সময় কিন্তু এই যে পাকা চুল পেকে যাচ্ছে বলে আপনি বিভিন্ন কালার লাগিয়ে নেবেন, একদম করবেন না। ওটা করলে কি হয়, সেই কালারটার যে রং, সে তো আগে নিজেকে ওই আপনার চুলটার মধ্যে নিজেকে ওইভাবে রঙিন করতে হবে। তার আগে কি করে, ও আপনার চুলটাকে ব্লিচ করে দেয়, মানে সাদা করে দেয়, তার ওপরে ও নিজের রংটাকে ও বসায়, এবং এই রঙগুলো আস্তে আস্তে কিন্তু গোড়া দিয়ে ঢুকে আপনার মাথার ভেতরে ঢোকে, চুলের গোড়ায় পৌঁছে যায়। তখন চুলের গোড়াটাকে নষ্ট করে দিয়ে অটোমেটিক কারো ক্ষেত্রে চুল পড়ে যায়, কারো ক্ষেত্রে চুল আরও বেশি সাদা হয়ে যাচ্ছে। এটা না করে
আমাদের এখানে আসুন, প্রপার ট্রিটমেন্ট করুন, এর একটা ভালো রেজাল্ট পাবেন। একদম এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু আপনার বিভিন্ন যেমন ক্রনিক ট্রিটমেন্টগুলো হচ্ছে, তার সঙ্গে কিন্তু স্কিন ট্রিটমেন্ট, তার সঙ্গে হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি সব মিলেমিশেই কিন্তু একদম এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু একেবারে উচ্চ জায়গায় পৌঁছে গেছে। সেটা আপনারা জানেন, শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, পৃথিবীর বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি বলছি মল্লিকা মন্ডল। বলুন, কোথা থেকে বলছেন? হরিবেড়িয়া থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা বলুন দিদি। বলছিলাম আমার সাইনোসাইটিসের প্রবলেম। হ্যাঁ, সবসময় রোদে বা ঠান্ডা লাগলে নাকের ভিতরটা ফুলে যায় এবং মাথাটা খুব ভারী হয়ে থাকে, আর বুক ধরপড় করে, কেমন একটা অসুস্থ হয়। বয়স কত আপনার? বয়স কত? বয়স হচ্ছে 33। আচ্ছা শুনুন, আচ্ছা, আপনি এর জন্য কোনো ট্রিটমেন্ট করেছেন আগে? না না, করিনি আগে। একবার ফটোতে দেখেছিলাম। না, আপনি যে সাইনোসাইটিস হয়েছে এটা বুঝলেন কিভাবে, আমি সেটাই জানতে চাইছি। হ্যাঁ, আমি রিপোর্ট করেছিলাম, অনেকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে ওনারা ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, তখন ট্রিটমেন্ট করেছিল, ওষুধ কিছু দিয়েছিল, খেয়েছিলাম, বলেছে যে ঠান্ডা লাগানো যাবে না। তো আমি ঠান্ডা লাগাচ্ছিল, তবুও খুব করছে, মানে এত মাথা যন্ত্রণা আর আচ্ছা। ওই বুক ধরপড় করছে। আর বুক নাকের ধরপড় ভিতরে করছে। খুব আপনার কি অন্য কোনো সমস্যা আছে? থাইরয়েডের সমস্যা না না বা ধরুন প্রেশার টেশার কিছু কম বেশি? না, প্রেশার লো প্রেশারই আছে। আচ্ছা, আর বুক ধরপড়টা কতদিন ধরে করছে? বুক ধরপড়টা ওই যখনই আমার এই প্রবলেমটা হয়, আচ্ছা। মাথার ব্যথা হয়, তখনই হয়। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা আপনার যেটা করতে হবে, এর ট্রিটমেন্ট পার্মানেন্ট করাতে হবে। ওই অল্প দিন ওষুধ খেয়ে আপনি ঠান্ডা শুধু লাগাবেন না, তাহলে কিন্তু ট্রিটমেন্ট হলো না। ওটা সেই সময়ের জন্য আপনার প্রবলেমটাকে সলভ করে দিয়েছে, কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। সাইনোসাইটিসের খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদায় আছে। এখানে শুধু মেডিসিন না, পঞ্চকর্মা থেরাপি খুব ভালো কাজ করবে। পঞ্চকর্মা থেরাপিটা যদি আপনি করান, আমাদের ডাক্তারবাবুরা যদি সাজেস্ট করে, মানে আপনি বললে হবে না, ডাক্তারবাবুরা যদি আপনার মানে শরীরের কন্ডিশন দেখে বোঝে যে হ্যাঁ ওনাকে পঞ্চকর্মা থেরাপিটা করাতেই হবে, তাহলে আপনাকে বলবে, আপনি সেটা তাহলে ওষুধের পাশাপাশি করবেন। দেখুন, আমাদের যে সাইনাস গ্ল্যান্ডগুলো, ঠিক আছে, পয়েন্টসগুলো, সাইনাস পয়েন্টসগুলোতে কী হয়, মিউকাস বেশি জমে যায়। মিউকাস মানে যেটা আমরা বলি শ্লেষ্মা। এবার যাদের ধরুন কফ কফ জাতীয় যাদের বডি টাইপ, হ্যাঁ, কফ প্রকৃতির, যারা আয়ুর্বেদ মতে বলছে যাদের কফ প্রকৃতি, এবং শরীরের মধ্যে যাদের ধরুন এই যে বাত পিত্ত কফ, এই তিনটে দোষের যে সমন্বয়টা থাকে, ব্যালেন্সটা থাকে, সেটার মধ্যে যদি কোনো সময় কফ প্রকৃতিটা বেড়ে যায় অতিরিক্ত মাত্রায়, তখন কিন্তু ঠান্ডার ধাতের ব্যাপারটা চলে আসে। এই যে ঠান্ডা লেগে যাওয়া, ঠান্ডা থেকে বিভিন্ন সমস্যা হওয়া, এবং সাইনাসের যে সমস্যা বললাম সাইনোসাইটিস, এটা কিন্তু শুধু শীতকালে ঠান্ডা লাগলে হবে তাও না। দেখবেন অতিরিক্ত যখন আপনি গরমে যাচ্ছেন, সেখান থেকে দেখবেন হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেল, খুব কষ্ট হচ্ছে, মাথা তুলতে পারছেন না, এটাও হতে পারে। আবার দেখা যাবে অতিরিক্ত পরিশ্রম করে ফেলেছেন কোনো দিন, সেখান থেকেও মাইগ্রেনের পেইন যেমন হয়, আবার সাইনোসাইটিসের যাদের আছে তাদেরও কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, তো এটাকে ঠিক করতে হবে। ঠিক করতে গেলে কী হবে, প্রপার চিকিৎসা করতে হবে। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু প্রপার আয়ুর্বেদিক চিকিৎসার দ্বারা কিন্তু এই রোগগুলোকে ঠিক করা হয়। ওষুধ তো আছেই, তার পাশাপাশি আছে পঞ্চকর্মা থেরাপি, যেটা একটা বিশাল বড় কাজ করে। এবং এইটা যখন একবার যদি আপনি এই চিকিৎসাটা করে নেন ঠিক মতো, আমাদের ডাক্তারবাবুদের পরামর্শ মতো, তাহলে দেখবেন আপনার বারে বারে কিন্তু ঘুরে ঘুরে ওই প্রবলেমটা আর প্রত্যেক বছর আসবে না। তখন হয়তো কিছুটা ঠান্ডা লাগে, আপনি ধরুন ঠান্ডায় পরিবেশে গেলেন, তাও দেখবেন এফেক্টেড হচ্ছেন না। কারণ দেখুন, ঠান্ডায় তো আবার সবার এই প্রবলেমটা হয় না, যার সমস্যাটা আছে সেই কষ্ট পাচ্ছে। তাহলে এই সমস্যাটাকে উদ্ধার করতে হবে, সমস্যাটাকে একদম শেষ করে ফেলতে হবে, অটোমেটিক দেখবেন আপনি তখন সুস্থ থাকছেন। ঠিক আছে, তাহলে হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন। আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার রয়েছে, এনবিপির চেম্বার রয়েছে, সেখানে এসে আপনি দেখান এবং এই ট্রিটমেন্টটা করে আপনি সুস্থ হয়ে যান।
একদম। আমি একটু বলে দিচ্ছি অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। 21 তারিখ আজকেই কিন্তু মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, যিনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্য আবার আমি জানিয়ে দিচ্ছি চেম্বারগুলো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। বলুন, কি সমস্যা বলুন। অবশ্যই ঠান্ডার সময় হলে মোটামুটি ওই পায়ের তলাগুলো খুব ব্যথা করে, তো হাঁটু যন্ত্রণা করে। আপনার বয়স কত? বয়স 55। আর চেহারা কেমন আপনার? এরা ওই 76 ওয়েট। তার মানে ভারী চেহারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা ঠান্ডার সময় হয় ম্যাক্সিমাম টুকিটাকি, কিন্তু এবারে দেখছি একটু বেশি হচ্ছে। বেশি হচ্ছে। আচ্ছা, আপনার কোনো সময় টেস্ট করেছিলেন ইউরিক অ্যাসিড কত আছে, এই ধরনের কোনো টেস্ট? না না, টেস্ট করানো হয়নি। আচ্ছা, আর এমনি আর কোনো সমস্যা আছে, সুগার, প্রেশার এইসব? না, সুগার নেই, কিন্তু প্রেশার আছে। প্রেশার ওষুধ খাচ্ছেন? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। দেখুন, এইবার একটু বেড়ে গেছে, কারণ হচ্ছে আমি যেটা বলছিলাম, আয়ুর্বেদ মতে বলে যে বাত পিত্ত কফ, ঠিক আছে? এইটা হচ্ছে যাদের বাতের প্রবলেম। বাত বলতে যে ব্যথাটাকে বাত বলা হয় তাই না, বাত একটা হচ্ছে দোষা বলে, ঠিক আছে? শরীরের একটা গঠন, এক ধরনের গঠন, ঠিক আছে? যাদের বাতের প্রবলেমটা থাকে বা বাত টাইপ যারা, তাদের মধ্যে দেখা যায় যে ব্যথার প্রবলেমটা আসে বেশি, কারণ তাদের মধ্যে কি হয়, হাওয়ার একটা এফেক্ট আছে, ঠান্ডার একটা এফেক্ট পড়ে শরীরে, ঠিক আছে? আপনার ক্ষেত্রে এইটা জেনারেলি একটা সুস্থ মানুষের বাত পিত্ত কফ এটা ব্যালেন্স থাকে, তার মধ্যে কোনো একটা একটু বেশি থাকবে, কোনো একটা একটু কম থাকবে। এবার যখন সমস্যা হয়, ধরুন আপনার আমি বললাম আপনার পিত্ত প্রকৃতির, তার মানে আপনার দেখা যাবে যে খাওয়া দাওয়া খুব ভালো হজম হচ্ছে, আবার ঠিক টাইমে না খেলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এগুলো থাকবে। কিন্তু দেখা গেল আপনার ওই বাতের ব্যাপারটা হঠাৎ কোনো কারণে আপনার লাইফস্টাইলের জন্য, খাওয়া দাওয়ার ধরনের জন্য হঠাৎ বেড়ে গেছে, তাহলে কিন্তু আপনার ব্যথার সমস্যাগুলো হট করে বেড়ে যাবে, ঠিক আছে? এইটাই আমি বোঝাতে চাইছি। তো আপনার ক্ষেত্রেও কিন্তু এই বাতের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখন বেড়ে থাকছে, এই শীতে বেড়ে যাচ্ছে বলে অটোমেটিক আপনার কষ্টটা হচ্ছে। তাহলে আপনার দুটো জিনিস করতে হবে। ট্রিটমেন্টটায় কি হবে আমাদের এখানে, যে বাত পিত্ত কফ এটাকে ব্যালেন্স করা হবে চিকিৎসার মাধ্যমে, ঔষধের মাধ্যমে। অটোমেটিক যখন ব্যালেন্স থাকলো, তাহলে কি হলো, কোনোটাই আবার বাড়াবাড়ি হলো না, সে বাত হোক, পিত্ত, কফ হোক, কোনোটাই বাড়াবাড়ি। এবং আপনি যে প্রকৃতির মানুষ, সেটা আমাদের ডাক্তারবাবুরা আপনার সাথে যখন চোখের সামনাসামনি দেখবে, কথা শুনবে, আপনার কথা বলবে, সিমটম শুনবে বিভিন্ন রোগের, তখন বুঝবে আপনার প্রকৃতিটা কীরকম, এবং সেই অনুযায়ী সেটাকে ঠিক রাখার চেষ্টা করবে, সেটাও যাতে বেড়ে না যায় অতিরিক্ত মাত্রায়, সেগুলো সব ঠিক রাখবে। এবং দেখবেন এইটাই যখন ব্যালেন্স করে দেয় বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের দ্বারা, অটোমেটিক দেখা যায় যে আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা নেই হয়ে যায়। তখন কিন্তু আপনার ডেলি ওষুধ, ব্যথার ওষুধ খেয়েও বেঁচে থাকতে হবে না। একটা টাইমের পর চিকিৎসা শেষ আয়ুর্বেদিকে, বাস আপনি ওষুধ মুক্ত হয়ে গেলেন, কোনো ওষুধ আর তখন কিন্তু আপনার লাগছে না, না আয়ুর্বেদ লাগছে, না কোনো অন্যপ্যাথির ওষুধ লাগছে, এইভাবে। এবং আয়ুর্বেদে আরেকটা বড় অস্ত্র হলো যে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে অনেক দুরারোগ্য রোগ, মানে যেগুলো হয়তো সাধারণ ওষুধেও ঠিক হচ্ছে না বা অনেক সময় বেশি লেগে যাচ্ছে, সেই সব রোগও কিন্তু পঞ্চকর্মা করলে অনেক বেটার রেজাল্ট দেয়। তার জন্য সেই ব্যবস্থাও আমাদের কাছে রয়েছে। আপনার একটাই করতে হবে, আপনার কষ্ট যেহেতু পাচ্ছেন এবং যদি চান এটাকে পার্মানেন্টলি ঠিক করতে, তাহলে হেল্পলাইন নাম্বারে কল করে দেখুন আপনার যেখান থেকে বলছেন তার কাছাকাছি চেম্বার কোথায় আছে, ঠিক আছে? উনি মেদিনীপুর থেকে বলছিলেন, মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার আছে, দেখে নিন আপনার কাছাকাছি কোনটা হবে, সেখানে গিয়ে দেখিয়ে নিন। আগে নাম অবশ্যই লিখবেন, কারণ না হলে ওখানে এত ভিড় হবে যে আপনার বসেই থাকতে হবে, ঠিক আছে? নাম না লেখাবেন, না লিখিয়ে যাবেন না, নামটা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন, আজকেই নিন, কারণ অনেক ওখানে যারা পেশেন্ট হয় খুব ভিড় হয়, নতুন পেশেন্ট পুরনো পেশেন্ট মিলিয়ে। এর জন্য কি হয়, যদি আগে নাম না লেখান, দেখা গেল যে আপনি সঠিকভাবে জানতেও পারছেন না ডাক্তারবাবু কতক্ষণ থাকছে, গিয়ে হয়তো ফিরে আসতে হলো, বা এত ভিড় হলো তারপরে আর নতুন পেশেন্ট নেওয়া যাচ্ছে না। তাই অবশ্যই নামটা এন্ট্রি করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ছাড়া একেবারে অবশ্যই কিন্তু আপনারা আসবেন না। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। আমি মেদিনীপুর থেকে বলছিলাম, প্রশান্ত দাস। কি সমস্যাটা বলুন।
না, আমার সমস্যা আছে, মানে এক সপ্তাহ প্রায় হয়ে গেল, আমার মাথাটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে, মানে যত ওষুধ খাচ্ছি কিছু কাজ হচ্ছে না। আচ্ছা, আপনার বয়স কত? 33। 33। আপনার কি ঠান্ডা লেগে আছে এখন? হ্যাঁ, ঠান্ডা লেগে আছে। ঠান্ডা লেগে আছে, ঠিক আছে। আর যে মাথা যেটা ব্যথা করছে, আপনি কি সামনের দিকে ঝুঁকলে ব্যথা হয়, টনটন করছে? হ্যাঁ, বেশি ঢুকলে বেশি যন্ত্রণা হয়। হুম, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। দেখুন, এটা সাইনোসাইটিসের প্রবলেম। সাইনাস পয়েন্টস যেগুলো আমাদের আছে কপালের এখানে এখানে, এইসব জায়গায় কি হয়, ওই যে যেটা বললাম, কফ জন্মায়, ঠিক আছে? কফগুলো ওখানে বসে থাকে, ওখানে রয়ে যায়, এবং কি হচ্ছে, আস্তে আস্তে ওখানে শুকাতে পারে বা টাইট হয়ে যায় ওই জায়গাগুলো। এবার যখনই আপনি দেখবেন সামনের দিকে ঝুঁকছেন, এই যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য এই যে গ্র্যাভিটি আপনার শরীরটাকে নিচের দিকে টানার চেষ্টা করছে, তখন কিন্তু এই ব্যথাটা বেড়ে যায়, ঠিক আছে? তাহলে এইটা প্রথম যেটা আপনার এখন করবেন, আমি আমার কথা শুনেই যেটা করবেন সেটা হচ্ছে ভেপার নিন। ভেপার নেওয়া শুরু করুন, কিচ্ছু দিতে হবে না জলের মধ্যে, শুধু গরম জল ফোটান, ফুটিয়ে একটা পাত্রের মধ্যে এনে সামনে রাখুন, তারপরে মাথাটা এরকম সোজা করে নিয়ে যাতে নাক দিয়ে মুখ দিয়ে ওই বাষ্পগুলো আপনার ভেতরে যায় সেটা চেষ্টা করুন। করতে করতে দেখবেন 10-12 মিনিট নেবার পরেই মুখে একটু গরম লাগবে, সেটা বুঝে নেবেন যাতে কষ্ট না হয়। কিছুক্ষণ নিতে নিতেই দেখবেন 10-12 মিনিট পর আপনার নাক দিয়ে কিন্তু জল বেরাবে, মানে এই যে কফগুলো, এই কফগুলো তখন তরল হয়ে যাবে এবং আপনাকে রিলিফ দেবে, দেখবেন হালকা লাগছে আপনার, ঠিক আছে? এইটা করুন, এইটা করলে কিন্তু একটা রিলিফ আপনি কিন্তু পাবেন, আর এটা খুব উপকার। একবার না, সারাদিনে 2-3 বার করুন, খুব ভালো রেজাল্ট। এটা হচ্ছে আপনি একটু আরাম পাবেন, রিলিফ পাবেন, কিন্তু আবার তো যদি ঠান্ডাটা লাগে আবার হতে পারে আপনার, তাহলে এটাকে সারিয়ে তুলতে হবে। সারিয়ে তোলার জন্য কি করতে হবে, প্রপার ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা করুন। একটু আগেও আরেকজন ভদ্রমহিলাকে যেটা বলে দিচ্ছিলাম, সাইনোসাইটিসের যদি প্রপার ট্রিটমেন্ট করা যায়, সেখানে ওষুধের পাশাপাশি যদি ডাক্তারবাবুরা আবার আপনাকে সাজেস্ট করে যে আপনার পঞ্চকর্মা থেরাপি করাতে হবে, এই সব মিলিয়ে যদি আপনার ট্রিটমেন্ট হয়, দেখবেন খুব তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাচ্ছেন, এবং দেখবেন যে সামনের বছর আর এই প্রবলেম নিয়ে আপনার কষ্টই করতে হচ্ছে না। একদম, তার জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় আপনাদের সঙ্গে রয়েছেন। আমি একটু ডক্টরদের নামগুলো বলে দিচ্ছি এবং কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আজকেই পেয়ে যাচ্ছেন, এবং বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আজকেই পেয়ে যাচ্ছেন। শিলিগুড়িতেও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং বাঁকুড়াতেও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়া কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে কিন্তু ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং এছাড়াও দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর যিনি। এছাড়া আপনারা গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং অবশ্যই বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া দেবরুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন বন্ধুরা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এছাড়াও কিন্তু আসানসোলেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং যেই জায়গাগুলো ওপেনিং হচ্ছে, আরও প্রসারিত হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, সেটাও আমি জানিয়ে দেবো অবশ্যই। তার আগে আরেক কটি জায়গা আমি বলে দিচ্ছি। আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং বনগাঁতেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। যেই জায়গাগুলোতে আরও মানে প্রসারিত হচ্ছে এনবিপি, সেই জায়গাগুলো আমি মেনশন করে দিচ্ছি। গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, হাওড়া, শ্যামপুর এবং ক্যানিং ওপেনিং হবে। আমরা ডেটগুলো অবশ্যই আপনাদের মেনশন করে দেবো। আর আপনারা তো জানেন হেড অফিস এনবিপি হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সোম থেকে শুক্র শনি আপনারা প্রতিদিনই ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এছাড়া খিদিরপুরে পাচ্ছেন অবশ্যই। এবং বন্ধুরা আপনারা জানেন বেলুর এবং হাওড়া, যেটা হলো শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের মেনশন করে দিলাম, শিডিউলটা জানিয়ে দিলাম। এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার, সেখানে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আর ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে এই দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 98302355 9830235527 একটি নাম্বার, আরেকটি নাম্বার হলো 37। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারছেন। আর কোথাও যদি চিকিৎসা করে থাকেন তার রিপোর্টগুলো প্লিজ আপনারা নিয়ে আসবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো, একদম আমাদের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি ডাক্তারবাবু। যেটা হলো এই যে কনস্টিটিউশন থাকাকালীন যদি কেউ অন্তঃসত্ত্বা বা
প্রেগনেন্ট থাকে সেই সব মহিলাদের আপনি কি অ্যাডভাইস দেবেন? সে মাতৃত্বের জায়গায় যদি কেউ থাকেন সেই সময় কি অ্যাডভাইস দেবেন? একদম খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন, এই যে অনেকের কিন্তু আমি বলে দিই যে প্রেগনেন্সির সময় কিন্তু কনস্টিপেশন আসে এবং প্রেগনেন্সিতেও কিন্তু অনেকের পাইলস হয়। ঠিক আছে, এটা একটা খুব ভালো প্রশ্ন। তার মানে কি কারণটা কি দাঁড়িয়ে যাচ্ছে যে কনস্টিপেশন থেকে হয়তো, কারণ একজন প্রেগনেন্ট মহিলা মোটামুটি 9-9.5 মাস তো প্রেগনেন্সিতে থাকতে হয়। ঠিক আছে, আমি একটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড বললাম। ঠিক আছে, এগুলো আগে পরে হয়, 9 মাসটাকেই আমরা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে এতদিন যদি কনস্টিপেশনটা থাকে তখন কিন্তু প্রবলেম। আর এই কনস্টিপেশনটা থাকলে কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি জোর করে মানে স্টুলটা পাস করতে যায় তাহলে কিন্তু অনেক সময় প্রবলেমে ফেস করতে হয়। তার জন্য দেখবেন গাইনোকোলজিস্ট যারা আছেন তারা কিন্তু একটা সাপোর্টিং মেডিসিন দিয়ে রাখে যাতে কনস্টিপেশনটা না হয়। এবার এটা তো গেল ওষুধ। এবার বলবো তাহলে খাদ্য খাবারগুলো কেমন খাওয়া উচিত। খাদ্য খাবারগুলো এমন খেতে হবে যেখানে ফাইবার থাকবে, যেখানে কনস্টিপেশন হতে দেবে না। তাহলে আমার যদি ফল খেতে পারি আমি, তাহলে ফল টল খেতে হবে, সবজি বিভিন্ন ধরনের খেতে হবে। হ্যাঁ, আমি একটা বলবো যে এমন কোনো ফল খাবেন না বা কোনো কিছু খাবেন না যেটা মাসেলকে টাইট করে দিতে চায়, ক্র্যাম্প করতে চায়। ঠিক আছে, এরকম না। যেমন ধরুন তিলের কথা বলবো, তিলটা অন্তঃসত্ত্বাদের খাওয়া উচিত নয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে খাওয়ার কথা বলছি, ইনটেক করার। আবার দেখা যাচ্ছে আনারস, এইটা কিন্তু ওরকম একটা টাইটনেসের এফেক্ট দেয় মাসেলের মধ্যে, তাই জন্য এটা দরকার নেই খাওয়ার। কিন্তু সাধারণভাবে যেসব ফল আমরা দেখতে পাই সেগুলো যদি অ্যাসিডিটি না হয় তাহলে কিন্তু খাওয়া দরকার। আর ফ্রুটস খাওয়া, ভেজিটেবলস খাওয়া, সবগুলো দরকার। ফল যখন খাবেন ভরা পেটে খেয়ে নেবেন না, খাবার দাবার খাওয়ালো আবার একটা ফল খেলেন না, একটু গ্যাপ দিন। আর একেবারে খুব অনেকে আছে দেখুন অন্তঃসত্ত্বা যখন হয় খেতে পারে খাবার, অনেকে আছে খেতে পারে না। এবার যারা খেতে পারে তারা যা পাচ্ছে তাই খেতে পারে, বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ঘরোয়া খাবার সবই খেতে পারে। কিন্তু এই সময় থেকে জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করবেন, ফাস্ট ফুডগুলো অ্যাভয়েড করুন, ঘরোয়া খাবার খান, বাড়িতে বানিয়ে খান। বাড়িতে বলুন যারা আছে বড়রা তাদেরকে একটু বানিয়ে দিতে বলুন যেগুলো আপনার পছন্দের খাবার বা ভালো লাগছে। কারণ বাইরের খাবারে অনেক কিছু, কারণ আপনার ওপর ডিপেন্ড করছে আপনার বেবি কেমন হবে, কতটা সুস্থ হবে, কতটা সাবলীল হবে, সব কিছু। ঠিক আছে, গ্রোথটা কেমন হবে, সব কিছু। তো তার জন্য মা যত সুস্থ থাকবে, মা যত ভালোভাবে মেনটেন করবে নিজেকে, বাচ্চা তত কিন্তু ভালো থাকবে। এর ওপর আমাদের এখানে অনেক সময় আলোচনা হয় এইসব নিয়ে যে প্রেগনেন্ট মহিলা নিজেদের কীভাবে মেনটেন করবেন। তো যাই হোক, ভালো থাকুন সবাই বলবো। আর কনস্টিপেশনকে দূর করুন, জলের পরিমাণটা বাড়িয়ে দিন যাতে আপনার কনস্টিপেশন না হয়, সেখান থেকে পাইলস বা ফিশারের মতো জিনিস যাতে আপনাকে অ্যাটাক না করে। একদম, আমরা অবশ্যই এনবিপির হাত ধরতে হবে, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরতে হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম আমাদের সময় এসে পরবর্তী আরেকটি নতুন টপিক নিয়ে আমরা আবার ফিরে আসবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।